হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আর আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাজমা। আমরা এই আলোচনায় খোঁজার চেষ্টা করব অ্যাজমার কারণ কি, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হবেন, কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং অ্যাজমা থেকে আপনারা কিভাবে নিজেকে দূরে রাখবেন। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। যত রকম শ্বাসকষ্ট হয় তার 25% পেশেন্টের জন্য দায়ী হচ্ছে অ্যাজমা। তো এই অ্যাজমার বর্তমান এই বাড়বড়ন্ত কেন? অ্যাজমা হওয়ার পিছনে মূল কারণগুলো অ্যাকচুয়ালি কি? অ্যাজমার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন। আচ্ছা। ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে অ্যাজমা থাকলো, বাবা, কাকা, ঠাকুমা বা দিদিমা, তাহলে অ্যাজমা হওয়ার সম্ভাবনা একটা বাড়ে। তার সঙ্গে একটা এনভায়রনমেন্টাল ব্যাপারও থাকে। আমরা তো সবটাই শুধু জেনেটিক দিয়ে আজকাল এক্সপ্লেন করতে পারি না। অনেকেই পেশেন্ট বলেন যে অ্যাজমা আছে, তার কিন্তু কারো ফ্যামিলিতে কারো অ্যাজমা ছিল না। তো এই যে এনভায়রনমেন্টাল কজের মধ্যে এই পলিউশন, এই যে আমরা বিভিন্ন রকম স্প্রে ইউজ করছি, সুগন্ধি, ডিওড্রেন্ট, রুম ফ্রেশনার, কার সেগুলো ফ্রেশনার, সেগুলোর জন্য হতে পারে। আবার অনেকে পোলেন থেকে, মানে ফুলের রেণু থেকে, সেটা থেকেও অ্যাজমা হতে পারে। এই যে আমরা বিভিন্ন রকম পোষ্য বাড়িতে রাখি, তাদের গায়ে লোম থেকে হতে পারে। সেটা পশু হতে পারে, পাখি হতে পারে, অথবা বাড়িতে ধুলো আছে খুব বেশি, হাউস ডাস্ট যেটা, সেটা থেকেও হতে পারে। ফলে একটা অ্যালার্জির মতো একটা ব্যাপার হয়, একটা অ্যালার্জিক রিয়াকশনের মতো ব্যাপার হয় আমাদের এয়ারওয়ে গুলোতে। আমাদের লাংসের মধ্যে বিভিন্ন রকম এয়ারওয়ে আছে, বড়, সরু, আরো সরু, তার থেকেও সরু, শাখা প্রশাখার মতো, শাখা প্রশাখার মতো, সেগুলো থেকে একটু মোটা, তারপর সরু সরু হয়ে ছোট হয়। তো সেই এয়ারওয়ে গুলোর মধ্যে ইনফ্লামেশন হয়। এগুলো সেই জন্য অনেকে রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজও বলে, বা হাইপার সেন্সিটিভ এয়ারওয়ে ডিজিজও বলে অ্যাজমাকে, অনেকেও বলেন। সুতরাং কারণ বলতে গেলে আপনাকে এইগুলোই মাথায় রাখতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার কোন একটা ফ্যাক্টরিতে কাজ করেন, কেমিক্যাল, প্রচুর কেমিক্যাল উঠছে বা বাতাসের মধ্যে আছে, সেটা থেকেও হতে পারে। সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে সেটা থেকে অ্যাজমা হচ্ছে কিনা। দেখা যায় অনেকের ক্ষেত্রে জায়গা পরিবর্তন করলে, কাজ পরিবর্তন করলে সেটা থেকে অনেকে বেটার থাকেন। পরিবেশটা বদলালে হয়তো মানে চেঞ্জ হলেও হতে পারে। আর অ্যাজমার এই যে বাড়বাড়ন্ত বলেন, তার সঙ্গে আমাদের লাইফস্টাইলটাও কিছুটা দায়ী। আমরা খাচ্ছি দাচ্ছি, মোটা হচ্ছি, ওজন বাড়লে অ্যাজমা বাড়ে। আমরা স্মোক করছি, তার সাইড এফেক্ট আমরা জানি যে ফুসফুসের ক্ষতি করে, আমাদের যে হাওয়া যাওয়ার রাস্তা, বাতাস যাওয়ার রাস্তা, সেটারও ক্ষতি করে। তা সত্ত্বেও আমরা করি। আমরা কিছুটা দায়ী, কিছুটা আমাদের জিনগত যে তফাৎ, যে ভেরিয়েশন আমাদের ক্রোমোজোমের মধ্যে, সেটা কিছুটা দায়ী, কিছুটা আমাদের পরিবেশ দায়ী। মানে যেটা বোঝা গেল যে জিন তো আমি চেঞ্জ করতে পারবো না, আবার পরিবেশও খানিকটা কিছুটা হলো আমাদের হাতে, কিন্তু অনেকটাই আবার আমাদের হাতে নেই। মানে এটা মানে আটকানো খুব একটা দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। তো মানে এটার লক্ষণগুলো অ্যাকচুয়ালি কি কি, মানে কিভাবে বুঝবো যে এটা আমার অ্যাজমার জন্যই আমার এই সমস্যাগুলো হচ্ছে? দেখুন, অনেক পেশেন্ট আমরা পাই যে সাধারণ সর্দি কাশি হলো, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, খুব বেশি কাশছে, চেস্টে আমরা রংকাই পাচ্ছি, পেশেন্ট হুইজ পাচ্ছি, পেশেন্টের মানে একটা আওয়াজ, সাই সাই শব্দ শোনা যাচ্ছে, এটা একটা অ্যাজমার ভেরিয়েন্ট হতে পারে। অথবা খুব কাশি হয়, তার কাশি থামতেই চায় না। সেটা কি যে কোনো সময়, অনেকে সকালে বিকেলে বা যে কোনো সময়? আচ্ছা আচ্ছা। এবং দেখা যায় যে আর্লি মর্নিং অনেকের কাফ হয়, এবং অনেক কাশির পরে একটু কিছু কাশির মাধ্যমে বেরোলো, যেটাকে আমরা এক্সপেক্টোরেশন বলি, সেটা হয়তো খুবই স্ক্যান্টি, খুবই অল্প। আবার দেখা যায় যে কারো চলাফেরা করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, নর্মালি বসে আছেন, ঠিক আছেন, চলাফেরা করতে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, এটাও একটা অ্যাজমার সিমটম হতে পারে, সেটা আমাদের নজরে রাখতে হবে। অথবা কোন কোন পেশেন্ট বলেন যে আমি যখন বসে আছি, চলাফেরা করছি, ঠিক আছি, রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছি আমার কাশি হচ্ছে, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, বা মনে হচ্ছে একটু দমটা বন্ধ হয়ে আসছে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে তার এয়ারওয়ে হাইপারসেন্সিটিভিটি হয়েছে কিনা, বা অ্যাজমা হয়েছে কিনা। সুতরাং সিমটম মোটামুটি মূলত এইরকমই, শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে, একটু দম বন্ধ করা অবস্থা হতে পারে, বা সিঁড়ি দিয়ে উঠছেন, অন্যরা হয়তো 4 তলা উঠে গেলেন, পাশ দিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে উনি 2 তলা অব্দি গিয়েই হাঁপাচ্ছেন, এয়ারওয়েজ গুলো শুরু হয়ে গেছে, অক্সিজেন কম যাচ্ছে, তার জন্য শ্বাসকষ্ট, এই সিমটম। আচ্ছা,
তো এই এই রোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, মানে এর কি কোনো উপায় আছে যে আমরা কোনো ঘরোয়া উপায়ে কোনোভাবে এটাকে প্রতিরোধ করতে পারি? জেনেটিক কজটা আপনি প্রতিরোধ করতে পারবেন না। অসম্ভব, ওটা হবে না। এনভায়রনমেন্টাল হুম, যে কজেস গুলো আছে, যে যে অ্যানিমাল ড্যান্ডার্স, হুম, মানে যেটা বলছিলাম যে তার গায়ের লোম থেকে হুম, হতে পারে পোষ্যের, বা স্মোকিং, হুম, বা বিভিন্ন রকম সুগন্ধি ডিওডোরেন্ট হুম, স্প্রে হুম, এটসেট্রা, বা বাড়ির ধুলো ঝুল হুম, বা ময়লা, হুম, সেগুলো থেকে যেগুলো হচ্ছে সেগুলো কিছুটা আমরা প্রতিরোধ করতে পারি, এগুলোকে হুম, আমরা অ্যাভয়েড করলেই হুম, হলো। হুম, বা আমরা মাস্ক ইউজ করলাম, হুম, বাইরে পলিউটেন্টস যেগুলো হুম, আছে সেগুলো আমাদের যাতে ক্ষতি না করে। সো ঠান্ডাতে অনেকের অ্যাসমা হুম, হয়, হুম, মানে কোল্ড এক্সপোজার হুম, একটা অ্যাসমার প্রেসিপিটেশনের জন্য কারণ। আচ্ছা, আচ্ছা, সেটাকে, হ্যাঁ, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, হুম, যে খুব ঠান্ডার মধ্যে বেরোলাম না বা ঢেকে বেরোলাম, নাক মুখ হুম, দিয়ে হুম, ঠান্ডা হাওয়া যাতে না ঢোকে হুম, শীতকালে, হুম, সেই হুম, হুম, ব্যাপারটা খেয়াল রাখা। আর যদি আপনাকে অ্যাসমা থেকে ভালো থাকতে হয়, হুম, প্রতিরোধ করাটা আমি বলছি না, হুম, প্রতিরোধ করতে গেলে আপনাকে অনেক হুম, হুম, ঝামেলা আছে হুম, এবং হুম, সবটা প্রতিরোধ করা হুম, সম্ভব না। যদি অ্যাসমা থেকে ভালো থাকতে হয় তাহলে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে, হুম, এবং নিজের ইমিউনিটি বাড়াতে হবে। নিজের ইমিউনিটি বাড়ানো মানে ভিটামিনের বড়ি খাওয়া না, হুম, নিত্য নৈমিত্তিক খাবার দাবার গুলো ভালো খেতে হবে, বডি ওয়েট হুম, কন্ট্রোল করতে হবে, স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। তাহলে আপনার অ্যাসমা হওয়ার, অ্যাটাক হওয়ার চান্স কমবে। অ্যাসমা থাকলেও সেটা অত হুম, আপনাকে ভোগাবে না। আর বছরে একটা করে ফ্লু ভ্যাকসিন নেওয়া খুব হুম, ইম্পর্টেন্ট। হুম, সেই ফ্লু ভ্যাকসিন নিলে তাহলে ওই নর্মাল ফ্লু গুলো অ্যাটাক করে যে অ্যাসমার প্রেসিপিটেশনটা করে, হুম, যেটাকে আমরা অ্যাকিউট এক্সারবেশন অফ মানে ব্রঙ্কিয়াল যেটা অ্যাসমা বলি, অ্যাজমাটাকে গুরুতর করে তোলে। গুরুতর করে হুম, তোলে, যেটা হুম, অ্যাকিউট হুম, এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল হুম, অ্যাসমা, হুম, সেটাকে আটকানোর একটা চেষ্টা করা যেতে পারে। হুম, তাহলে কি করে অ্যাসমাকে কমাবো? ট্রিটমেন্ট, হুম, লাইফস্টাইল মডিফিকেশন, হুম, বডি ওয়েট রিডাকশন, হুম, stay away from the addictions like smoking হুম, and alcohol, আর আর ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন। আর ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট বলতে গেলে ট্রিটমেন্টটা তার আলাদা, অ্যাসমা তো ট্রিটমেন্ট আছে, অ্যালার্জি থাকলে তার অ্যালার্জিটাকে কমাতে হবে, হুম, ইনহেলার আছে, হুম, ইনহেলার গুলো অত্যন্ত এফেক্টিভ। হুম, আপনি ওরাল যদি খান হুম, ওষুধ, তাহলে সেগুলো অতটা ভালো কাজ করে না, তার অনেক রকম সাইড এফেক্ট হতে পারে, কারণ ডোজ অনেক বেশি লাগে। হুম, আর ইনহেলারের মধ্যে একই ওষুধই যাচ্ছে, একই গ্রুপের ওষুধই হুম, যাচ্ছে হুম, রাদার, হুম, কিন্তু তার সাইড এফেক্ট অনেকটা কম, এবং সেটা দীর্ঘমেয়াদী নেওয়া যায়। অনেক ইনহেলার স্টেরয়েড থাকে অল্প ডোজে, হুম, তো অনেকে বলেন স্টেরয়েড নিচ্ছি ডাক্তারবাবু, আমার কোনো ক্ষতি হবে না তো? ওই যে ওর মধ্যে যে পরিমাণ স্টেরয়েড আছে, হুম। সেটার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যেটা ব্লাডে যাচ্ছে না, একেবারে যাচ্ছে ফুসফুসে। আগে ফুসফুসে, হুম, হুম, সেখান থেকে হয়তো খুব মিনিমাল হুম, পার্সেন্টেজ হুম, ব্লাডে হুম, ব্লাডে হুম, অ্যাবজর্পশন হলো, হুম, যেটা এই হুম, ব্রঙ্কোভাস্কুলার হুম, হুম, লাংসের মধ্যে থাকে সেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দিয়ে। কিন্তু আদতে এই অ্যাসমার ট্রিটমেন্টে ইনহেলার দেওয়ার কথা বললে আমরা যে পিছিয়ে যাওয়ার জন্য ডাক্তারবাবু ইনহেলার দেবেন না, আপনি ওষুধ দিন হুম, বলে ডাক্তারবাবুকে প্রতিহত করে যে ওষুধগুলো হুম, লিখিয়ে হুম, নিয়ে হুম, যায়, হুম, আদতে এই ওষুধগুলো 80% কেসেসে ইনএফেক্টিভ। ইনহেলারের তুলনায়। হ্যাঁ, হুম, ইনহেলার নিলে তার হুম। 80% বেশি কাজ কিন্তু করবে। ইনহেলার নিয়ে আমি যেগুলো আমরা শুনতে পাই, ধরুন সাধারণ মানুষ যে ধারণা পোষণ করেন, তার মধ্যে একটি হলো যে একবার ইনহেলার নিলে সারা জীবন নিতে হবে। আর দুই হচ্ছে ইনহেলার নিতে থাকলে ইনহেলার নাকি একটা নেশার মতন একটা বিষয় দাঁড়িয়ে যায়। এটা মানে এটা কতটা সত্যি? এই দুটো ব্যাপারে উত্তর আপনি দিই আপনাকে। হুম, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ইনহেলার নিলে হুম, সারা জীবন হুম, ইনহেলার হুম, নিতে হয়। ব্যাপারটা এক্স্যাক্টলি তা নয় হুম, আর কি। এরকম অনেক অ্যাসমা পেশেন্ট আমরা পাই, হুম, যাদের বয়স বাড়তে বাড়তে তাদের একটা হুম, অ্যাসমার প্রকোপটা অনেকটা কমে যায়, হুম, ইনহেলার হুম, বন্ধ হুম, হয়ে যায়। 2 নম্বর, হুম, বাচ্চাদের যখন অ্যাসমা হয়, হুম, চাইল্ডহুড হুম। অ্যাসমা, তখন ইনহেলার শুরু হয়, পরে বাচ্চা যখন বড় হয় অনেকের ক্ষেত্রে ইনহেলার এমনিই বন্ধ হয়ে যায়। এটা আমার ভাইয়ের ক্ষেত্রেও হয়েছিল। হ্যাঁ। হুম, 3 নম্বর, হুম, এই যে অ্যাসমা হচ্ছে, তাকে ইনহেলার সে সময় দেওয়া হচ্ছে, হুম, অনেক সময় তার কষ্টটা কমে যাওয়ার পরে, শ্বাসকষ্ট বা কাশি হুম, কমে যাওয়ার পরে ডাক্তারবাবু নিজে থেকে ইনহেলার বন্ধ করে দেয়। হুম, 4 নম্বর কেস, যাদের সিভিয়ার অ্যাসমা, হুম, ইনহেলার ছাড়া হাঁটাচলা করতে পারেন না, তাদের ইনহেলার তো নেওয়াই উচিত। হুম, হুম, নাহলে সে বাড়িতে বসে থেকে কি করবেন কাজ না করে? ইনহেলার নিয়ে তো যদি হুম, অ্যাক্টিভ থাকতে পারেন। হুম, হুম, আমি অনেককে চিনি হুম, যারা ফিল্ম স্টার, হুম, বিগ নেমস হুম, ইন্ডিয়াতে, তারা ইনহেলার অনেকে নেন হুম, এবং তারা অনেকে ভালো আছেন, দাপিয়ে কাজ হুম, হুম, করছেন। হুম। এবং আমি শিওর যে তারা যদি ইনহেলার বন্ধ করেন আর কাজও করতে পারবেন না। ঠিক, ঠিক। ফলে ইনহেলার না নেওয়ার কোনো মানে নেই যাদের প্রয়োজন আছে, বড় বড় নাম সব। বড় বড় হুম, নাম। হুম, আর 2 নম্বর, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইনহেলার নিলে ওটা নেশায় পরিণত হয় কিনা। হুম, ইনহেলারের মধ্যে কোনো অ্যাডিকশনের দ্রব্য নেই, হুম, কোনো ড্রাগ নেই যেটাতে অ্যাবিউজ করা যায়। আসলে কি হয়, হুম, ইনহেলার নিয়ে মানুষ অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হুম, পারে, হুম, অনেক বেশি তার তার অ্যাক্টিভিটি অনেক বেশি ইফেক্টিভ হয়। হুম, ফলে তার
ইনহেলার নিয়ে কাজ করার ইচ্ছেটাও বেশি থাকে। ইনহেলার না নিলে তিনি দেখছেন মুভ করতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে। ইনহেলার নিলে তিনি অনেক ভালো কাজ করতে পারছেন, তার মধ্যে ওষুধ আছে। ফলে তিনি যখন রেগুলার ইনহেলার নিচ্ছেন তখন সেকেন্ড অনেকজনের মনে হয় তোর নেশা হয়ে গেছে, ও ইনহেলার নিচ্ছে, না নিলে ও কিছু করতে পারছে কারণ না, না নিলে তো কাজ করতে পারছে না, ওর তো অনেক বেশি পরিমাণে শ্বাসকষ্ট। তো মেডিকেল রিজন রয়েছে, মেডিকেল রিজন আছে। নেশার কোনো দ্রব্য ইনহেলারের মধ্যে নেই। সেটা এমন নয় যে আমাদের স্নায়ুকে উত্তেজিত করে তুলছে আর অ্যাক্টিভ করে তুলছে, বিষয়টা তা নয়। একদমই না। কিছু ইনহেলার আছে যেগুলোর মধ্যে পালস রেট বাড়ায়, সালবুটামল গ্রুপের ওষুধ। কিছু ইনহেলার আছে যেটা আমাদের হাত কাঁপতে পারে নেওয়ার পরে, বিটা 2 অ্যাগনিস্ট গ্রুপের যে ওষুধগুলো। কিন্তু আদতে ইনহেলার গুলো খুবই ভালো এবং খুবই এফেক্টিভ ট্রিটমেন্ট ফর অ্যাজমা। অ্যাজমার বাড়বাড়ন্ত কি এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে জীবনহানি ঘটতে পারে? অনেক ক্ষেত্রে কি হয় যে তার অ্যাজমা আছে কিন্তু সে ইগনোর করে গেছে, আচ্ছা, এবং তার অ্যাকিউট এক্সারসারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে, মানে সিভিয়ার অ্যাজমার অ্যাটাক হয়েছে কোন একটা কারণে। সেটা স্ট্রেস থেকেও হতে পারে, সেটা কোল্ড এক্সপোজার থেকে হতে পারে, সেটা পলিউটেন্স থেকে হতে পারে, সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকেও হতে পারে। কিন্তু সে তার প্রপার চিকিৎসা করাচ্ছে। আচ্ছা, ওই যে হাসপাতালে যাব না, ডাক্তারের কাছে যাব না, ওষুধ খাবো না, ইনহেলার নেব না, সেক্ষেত্রে তো অক্সিজেন কমে গিয়ে জীবনহানি হতেই পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মেডিকেল সায়েন্স যে জায়গায় চলে গেছে, সেই জায়গায় যদি দাঁড়িয়ে একজনও অ্যাজমার পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যায়, সেটা আমাদের সোসাইটির একটা ফেলিয়ার। সেটা ডাক্তার হিসেবে আমাদের ফেলিয়ার, আমাদের সোসাইটির ফেলিয়ার, আমাদের হেলথ সিস্টেমের ফেলিয়ার। সুতরাং লোকজনকে জানতে হবে অ্যাজমা একটা অসুখ, যেটা অন্যান্য অনেক অসুখের মতো ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েডের ডিসফাংশন বা উচ্চ রক্তচাপের মতো একটা অসুখ, যে অসুখটা চিকিৎসায় লোকে ভালো থাকে। চিকিৎসাটা অনেকদিন অবধি কন্টিনিউ করতে হতে পারে, মেবি লাইফ লং কন্টিনিউ করতে হতে পারে, কিন্তু এটা চিকিৎসাতে জীবনহানি হওয়াটাকে অনেকটাই আমরা প্রপার চিকিৎসার মাধ্যমে কমিয়ে দিতে পারি। এইবার যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে যারা অ্যাজমায় ভোগেন, অনেক সময় দেখা যায় রাত বিরেতে তাদের শ্বাসকষ্ট হয়, মানে ভীষণ রকম, বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই সময় এই সমস্ত পেশেন্টদের জন্য আপনাদের কি টিপস থাকবে বা কি করা উচিত সেই সময়? যাদের অ্যাকিউট এক্সারসারবেশন রাত্রিবেলা মাঝরাতে হয়েছে, হাসপাতালে যেতে একটু সময় লাগছে বা গাড়ি আসতে অসুবিধা হচ্ছে বা কোনো একটা লজিস্টিক প্রবলেম আছে, তাদের জন্য তাদের ডাক্তারবাবুরা রেস্কিউ ইনহেলার লিখে দেন, কুইক রিলিফ ইনহেলার। সেই ইনহেলারটা নিলে অনেকটা শ্বাসকষ্ট কমে যাবে, অনেকটা রিলিফ পাবে। আসলে সেটা পিওরলি ব্রঙ্কোডাইলেটর থাকে। কিছু গ্রুপের ওষুধ আছে, কর্টিকোস্টেরয়েড, তারপরে থিওফাইলিন গ্রুপ অফ মেডিসিনস, সেগুলো খেয়ে অ্যাকিউট অবস্থাটা কিছুটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে হাসপাতালে গেলেন, সেখানে নেবুলাইজেশন দিতে হলো কিনা, বা তার আইভি কিছু ওষুধ মানে ইন্টারভেনাস কিছু ওষুধ চললো কিনা, অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হলো, অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হলো, কিছু পরীক্ষা নিরীক্ষা করা, যেমন আর্টেরিয়াল ব্লাড গ্যাস, চেস্ট এক্সরে, একটা ইসিজি, একটা কার্ডিয়াক মার্কার, এগুলো করে দেখে নিতে হয় যে শ্বাসকষ্টের অন্য কোনো কারণ আছে কিনা। সেগুলো তো হাসপাতালে গেলে হলো। কিন্তু বাড়িতে অ্যাজমার অ্যাটাক হলে আপনি যদি মেন্টালি প্রিপেয়ার না থাকেন যে কিভাবে আমি এটাকে কমব্যাট করবো, তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন না। আগে থেকে আপনাকে জানতে হবে অ্যাজমার অ্যাটাক হলে এই ওষুধগুলো খেতে হবে, এই ইনহেলারটা আমাকে এই পদ্ধতিতে নিতে হবে, সেটা ডাক্তারের কাছে জেনে নিতে হবে। ফলে আপনার অ্যাজমা আছে, আপনার বাড়িতে কোনো ব্যাকআপ নেই ফর এমার্জেন্সি, সেটা আপনারই গাফিলতি। ব্যাকআপ আপনাকে রাখতেই হবে। মানে বিষয়টা দাঁড়ালো হচ্ছে, অ্যাজমা যদি আপনি চিকিৎসা করেন, আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারেন, এবং রাত বিরেতে যদি কোনো সমস্যা তৈরি করে, তার ব্যাকআপও আপনাকে রাখতে হবে। নিশ্চয়ই রাখতে হবে। এমন নয় যে আপনি ইনহেলার নিচ্ছেন, ইনহেলার নিলে আপনার নেশা হয়ে যাবে, সারা জীবন আপনাকে ইনহেলার নিতে হবে, এমনটাও নয়। সব ক্ষেত্রে তাই নয়। আমরা আশা করি অনেকগুলো ভুল ধারণা অ্যাজমা নিয়ে আমরা দূর করতে পারলাম। তো এরপরও যদি আপনাদের অ্যাজমা নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা অনায়াসেই করতে পারেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিন। আমরা এই বিষয়ে আরো অনেক ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। নমস্কার।